হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম তেবুসান ধোসা অর্থাৎ দ্য রিডেম্পশন অফ সিন। এই মুভির গল্পে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই যাদের উপর হঠাৎই একটা ভয়ানক রাত নেমে আসে, যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। কি হয়েছিল সেই ভয়ঙ্কর রাতে, এই সবের উত্তর জানতে হলে মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের মুভিটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের মুভিটি অনেক ভয়ানক হতে চলেছে, তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা নিং নামের একটি মহিলাকে দেখতে পাই যে মাঝরাতে নিজের মা এবং মেয়েকে নিয়ে শহর থেকে বাইরে চলে যাচ্ছিল। নিং এর মা নিংকে জিজ্ঞেস করে যে আমরা কি এটা ঠিক করছি। এর উত্তরে নিং বলে যে আমাদের এটা করতেই হবে, নয়তো আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। নিং নিজের পরিবারকে নিয়ে সুলেমান নামের একটি লোকের সাথে ঘর ছেড়ে চলে যায় আর তারা গিয়ে ওঠে একটি ছোট গ্রামে। তারা সেখানে চলে তো গিয়েছিল, কিন্তু এখন নিং এর টাকার দরকার ছিল। নিং সুলেমানকে সব বলে। তখন সুলেমান বলে যে আমাদের গ্রামে একটি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বলা হয় যে আমরা যদি সমুদ্রের নিচে গিয়ে জাদু করি তাহলে আমাদের কাছে টাকা পয়সা এবং আরামের কোনো অভাব হবে না। নিং এর এরকম অবস্থার জন্য সুলেমান সমুদ্রের নিচে যেতে রাজি হয়ে যায়। সে সমুদ্রের নিচে যাওয়ার আগে নিংকে বলে যে আমি দড়ি বেঁধে নিচে নামছি, তুমি ভুল করেও দড়িটি ছাড়বে না, সমুদ্রের ঢেউ কিন্তু অনেক। নিং এরপর সুলেমানের কথায় রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই নিং দড়িটি ধরে আছে আর সুলেমান সমুদ্রের নিচে গেছে, কিন্তু যতই টান বাড়তে লাগে নিংও সমুদ্রের দিকে এগোতে লাগে। এই জন্য নিং নিজের জীবন বাঁচানোর জন্য দড়িটি ছেড়ে দেয় আর এর ফলে সুলেমান সমুদ্রের ভিতর ডুবে মারা যায়। এখন নিং বুঝতে পারছিল না যে সে কি করবে। সুলেমান এমন কোনো নাম করা কেউ ছিল না, এই জন্য তার খোঁজ কেউই করে না। কিছু সপ্তাহ কেটে যায়। নিং নিজের ফ্যামিলির সাথে এই গ্রামে থাকার অভ্যাস করছে। নিংও কাজ করে আর তার মাও একটি টিচারের কাছে কাজ করত। সেই টিচারের কাছে পড়ার জন্য নিং এর মেয়ে মালাও যেত। ধীরে ধীরে সবকিছু ঠিকই হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় আর সেই সময় নিং তার মেয়ে এবং তার মাকে সেই টিচারের ঘর থেকে আনতে যায়। তারা যখন ফিরছিল তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। নিং এর সামনে এখন দুটো রাস্তা, একটা শর্টকাট আর একটা লং কাট। শর্টকাট দিয়ে গেলে তারা খুবই তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবে, কিন্তু এই রাস্তাটি খুবই ভয়ানক। নিং এর মা নিংকে বোঝাতে লাগে যেন সে সেই রাস্তা দিয়ে না যায়, কিন্তু নিং তার মায়ের কোনো কথাই শোনে না। সে সেই রাস্তা দিয়েই যায়। তার মা যেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। স্কুটিটা স্লিপ খেয়ে যায় আর তিনজনে খালেতে পড়ে যায়, যেখানে নিং অজ্ঞান হয়ে পড়ে আর তার মা মারা যায় এবং তার মেয়ে নদীতে ভেসে অন্য কোথাও চলে যায়। নিং এর যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সেখানে পুলিশ, অ্যাম্বুলেন্স, রিপোর্টার সব এসেছে। নিং নিজের মায়ের মৃতদেহ দেখে খুবই ভেঙে পড়ে আর অন্যদিকে সে তার মেয়ের কোনো খোঁজই পাচ্ছিল না যে সে কোথায় গেল। এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। আমরা দেখতে পাই নিং এর মায়ের দেহ তো মরে গিয়েছিল, কিন্তু তার আত্মা এখনো পর্যন্ত বেঁচে আছে আর এখন সেই আত্মা নিজের মেয়ে অর্থাৎ নিং এর থেকে প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু কেন, কি জন্য, এই সবের উত্তর আমরা মুভির মধ্যেই জানতে পারবো। আস্তে আস্তে দিন কাটতে লাগে। সার্চ টিম এখনো নিং এর মেয়ের কোনো খোঁজ পায় না। কেউ জানে না নিং এর মেয়ে মালা কোথায় চলে গেছে। কেউ বলছিল যে হয়তো মালা জঙ্গলে হারিয়ে গেছে, আবার অনেকে বলছে যে হয়তো মালা নদীতে ভেসে অন্য কোথাও চলে গেছে। পুলিশরাও আস্তে আস্তে হার মানতে থাকে, কিন্তু নিং এখনো তার মেয়েকে খুঁজতে চাইছিল, কারণ নিং বুঝতে পারছিল যে তার মেয়ে এখনো বেঁচে আছে আর তার মেয়ের তাকে প্রয়োজন। কেউই নিং এর কথা বিশ্বাস করে না। সবাই ভাবতে লাগে যে নিং হয়তো তার মেয়ের জন্য খুবই ভেঙে পড়ে ভুলভাল বকছে। নিং এর এরম অবস্থার ফলে সে কাজও ঠিকঠাক করতে পারছিল না, এই জন্য তাকে সবাই সব কাজ থেকে পার করে দেয়। এখন নিং এর কাছে কোনো কাজ ছিল না। তার একটি ইউটিউব চ্যানেলও ছিল আর এই চ্যানেলটি তার মা এবং তার মেয়ে তৈরি করেছিল। টাকা পয়সা কামানোর জন্য নিং নিজের ইউটিউবে কাজ করতে লাগে, কিন্তু সে জানে না যে তার ঘরে কোনো আত্মা চলে এসেছে আর হতে পারে এই আত্মা হয়তো তার মায়ের। নিং এর ফোন নিজে থেকেই খুলে যায়, যেটা দেখে নিং অনেক ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে
পারে এই ঘরে কারোর খারাপ নজর পড়েছে, কিন্তু সে জেনেও কিছু করতে পারবে না, কারণ সে এমন একটি অবস্থায় আছে যে তার মেয়ে একদিকে হারিয়ে গেছে আর অন্যদিকে তার ঘরে একটি আত্মা এসে গেছে, যেই আত্মাটি তাকে বিরক্ত করছিল, না তাকে মরতে দিচ্ছে না তাকে বাঁচতে দিচ্ছে। নিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। সে সেই টিচারটির ঘরে যায়, যেই টিচারের ঘরে তার মা কাজ করত আর তার মেয়ে পড়তো। সেই টিচারটির নাম ছিল টেটসুয়া, যে জাপান থেকে এখানে এসেছিল। নিং টেটসুয়ার সাথে দেখা করে আর তার কাছে কাজ চায়। টেটসুয়া রাজি হয়ে যায় নিংকে কাজ দেওয়ার জন্য। এরপর টেটসুয়া নিংকে বলে যে তোমার মেয়ে মালা আমার মেয়ের কথা মনে করিয়ে দিত। আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমার মেয়ে এবং স্ত্রী জাপানে থাকে। নিংয়ের মনে হয় টেটসুয়া খুবই ভালো একজন লোক, এই জন্য সে তার কাছে কাজ করবে ঠিক করে। আস্তে আস্তে নিংয়ের লাইফ আবার নর্মাল হতে শুরু করে, কিন্তু এখন তার কাছে একটি শকিং খবর আসে। পুলিশেরা সিদ্ধান্ত নেয় যে তারা নিংয়ের কেসটা বন্ধ করে দেবে। এই জন্য নিং কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। এখানে নিংয়ের সাহায্য করার জন্য একটি মেয়ে আসবে বলে তারা। সেই মেয়েটিও এই কাহিনীর খুবই বড় একজন সদস্য। সেই মেয়েটির নাম ছিল টিটা। টিটা একজন ফরম্যাট ক্যাথলিক ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকেই সে এখন কম্পিটিশনে যোগদান করতে পারে। এই জন্য সে এই গ্রামের ক্লাবে সুইমিং শেখাতো, আর এর সাথে সে নিজের ইউটিউব চ্যানেলও চালাতো। নিং এবং তার মেয়ে মালার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর টিটা ভাবছিল যে যদি সে নিং এর ইন্টারভিউ নেয় আর যদি তাকে জিজ্ঞেস করে যে সেই দিন আসলে কি হয়েছিল, তাহলে এই ব্যাপারটা তার চ্যানেলের জন্য খুবই ভালো হবে। টিটার বন্ধু কাজ টিটাকে বলে যে আমাদের নিং এর সাথে কথা বলতে হবে। তারা অনেক দিন ধরে নিং এর পিছু করছিল, কিন্তু নিং তাদের সাথে কথা বলতে একদমই চাইছিল না। একদিন সুযোগ পেয়ে টিটা নিং এর ঘরে চলে যায়। সে নিং এর ঘরে এসে কিছু অদ্ভুত ফিল করে। সে নিং এর বাথরুম থেকে কারোর শব্দ শুনতে পায়। এর ফলে সে ভাবে যে নিং হয়তো বাথরুমে আছে, কিন্তু টিটা জানতোই না নিং এর সাথে আরো একটি আত্মা এই ঘরে থাকে। টিটা যখন বাথরুমে যায় তখন সে বাথরুমে একটি বৃদ্ধ মহিলার আত্মাকে দেখতে পায়। সেই মহিলাটি আর অন্য কেউ নয়, বরং নিং এর মা ছিল, যে এখন শয়তান হয়ে গিয়েছিল। টিটা আত্মাটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে ঘর থেকে পালাতে থাকে। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এরপর সে কাশের সাথে কথা বলে। কাশ বলে এই কাহিনীটি তুমি যতটা ভালো ভাবছো সেটা আরো অনেক ইন্টারেস্টিং, এই জন্য আমাদের নিং এর সাথে কথা বলতেই হবে। টিটা রাজি হয়ে যায়। তারা দুজন নিং এর কাছে যায় আর ফাইনালি তাদের নিং এর সাথে দেখা হয়। টিটা নিংকে বোঝাতে লাগে যে আমাদের দুজনের একসাথে কাজ করা উচিত। যদি তুমি আমার চ্যানেলে আসো তাহলে পুলিশদের উপরেও চাপ পড়বে আর পুলিশেরা আবারও তোমার কেসটা রিওপেন করবে, আর আমিও আমার দিক থেকে চেষ্টা করব যাতে তুমি তোমার মেয়েকে খুঁজে পেয়ে যাও। নিং এর কাছে আর কোনো রাস্তা না থাকায় সে রাজি হয়ে যায়, কিন্তু নিং টিটার কাছে একটি শর্ত রাখে। সে বলে যে আমার মেয়ের কাগজের পাখি বানানোর অনেক ইচ্ছে ছিল, এই জন্য আমার ইচ্ছা আমি এরকম পাখি হাজার হাজারটা বানাবো আর নদীতে ভাসিয়ে দেব, আর আমার মেয়ে যেখানেই থাকবে সেখানে খবর পৌঁছে যাবে এবং সে আবারও ফিরে আসবে। তুমি যদি এই কাজে আমায় সাহায্য করো তাহলে আমি তোমার ইন্টারভিউ অবশ্যই দেব। এই শর্ত টিটা মেনে নেয়। এরপর কাজ সেখান থেকে চলে যায়। এখন টিটা আর নিং একা ঘরে ছিল। তারা দুজন কাগজের পাখি বানাচ্ছিল। পাখি বানাতে বানাতে টিটা ঘুমিয়ে পড়ে, কিন্তু নিং কাজ চালিয়ে যায়। আর এখানে আমরা আরো একটি অদ্ভুত জিনিস দেখতে পাই। নিং এর মা এখন নিং এর কাছে চলে আসে আর সে তার মেয়ের শরীর কবজা করে নেয়। সে নিংকে মারতে চাইছিল। নিং ছটফট করতে লাগে আর চিৎকারও করতে লাগে। নিং এর চিৎকারের শব্দ শুনে টিটার ঘুম ভেঙে যায়। সে নিংকে তরপাতে দেখে তাকে বাঁচাতে যায়। টিটা বুঝে যায় যে নিং এর পিছনে নিশ্চয়ই কোনো খারাপ ছায়া আছে, আর সেই ছায়াই হয়তো নিং এবং তার মেয়েকে দেখা করতে বাধা দিচ্ছিল। টিটা এই কথাটি কাসের কাছে গিয়ে বলে। কাস টিটাকে বলে যে এটা যদি কোনো আত্মার ব্যাপার হয় তাহলে আমার কাছে একটি তান্ত্রিক আছে যে সেই আত্মাটিকে তাড়িয়ে দিতে পারবে। এরপর টিটা এই কথাটি নিংকে গিয়ে বলে, আর তারা তিনজন সেই তান্ত্রিকের
সাথে দেখা করতে যায়। সেই তান্ত্রিক নিংকে বলে যে আমি বুঝতে পারছি তোমার পিছনে কোনো খারাপ ছায়া আছে আর তোমার মেয়ে এখনো বেঁচে আছে, কিন্তু সেই ছায়াটি তোমার মেয়েকে ছাড়বে না। সেই ছায়াটি আসলে কে সেটা আমি তোমায় বলছি। সেই শক্তিশালী ছায়াটি আর অন্য কেউ নয়, বরং সেটা তোমার পাপ। তুমি আগে নিশ্চয়ই কোনো পাপ করেছো, এর ফলে সেই আত্মাটি শক্তি পাচ্ছে। আর তোমার মেয়ে ততদিন স্বাধীন হবে না যতদিন তুমি তোমার গুনার জন্য ক্ষমা না চাইছো। নিং বুঝে যায় যে তাকে কোন গুনার জন্য ক্ষমা চাইতে হবে। সে টিরটাকে নিয়ে নিজের শহরে যেতে লাগে, যেখান থেকে সে মুভির শুরুতে পালিয়ে এসেছিল এই গ্রামে। নিং টিরটাকে বলে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি উইসেক নামের একটি ছেলেকে ভালোবাসতাম, আমাদের বিয়েও হয়েছিল। এরপর আমাদের একটি মেয়ে হয় মালা। উইসেক অনেক ভালো একজন মানুষ ছিল, কিন্তু সে অনেক গরিব ছিল। আর ধীরে ধীরে আমি তার দারিদ্রতা নিয়ে অনেক বিরক্ত হয়ে যাই। এই জন্য আমি ঠিক করি আমি তাকে ছেড়ে চলে যাব। এরপর আমরা মুভির শুরুর সিনটি দেখতে পাই, যখন নিং তার মা এবং মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল। তখন উইসেক তাদের থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা থামেনি। তারা যাওয়ার পরেই উইসেকের সাথে বাজে কিছু একটা ঘটে। উইসেকের পুরো শরীর জ্বলে যায়। এটাই আমার সবচেয়ে বড় দোষ, আর আমি এখন উইসেকের কাছে ক্ষমা চাইবো। টিটা আর নিং এরপর হাসপাতালে যায়। নিং উইসেককে দেখে, যে নিংকে দেখে অনেক চিন্তিত হয়ে যায়, আর উইসেক নিজেই নিজেকে মেরে ফেলে। নিং বুঝে যায় যে তার গুনাহ অনেক বড়, আর এই গুনার মনে হয় কোনো ক্ষমা নেই। সে আবারও তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিককে বলে যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তান্ত্রিক বলে যে এটা তোমার গুনাহ নয়। এরপর নিং তান্ত্রিককে বলে যে আমি সুলেমানকে জেনে বুঝে সমুদ্রে ছেড়ে দিতে চাইনি, আমার জীবনে বিপদে ছিল, এই জন্য আমি আমার জীবন বাঁচানোর জন্য এমনটা করেছিলাম। এটা শুনে তান্ত্রিক বলে যে এটা নিশ্চয়ই সুলেমানের আত্মা, যে তোমার মেয়েকে বন্দি করে নিজের কাছে রেখেছে। এখন সেই আত্মাটিকে তাড়ানোর জন্য তান্ত্রিকটিকে একটি পুজো করতে হবে, একটি অনেক বড় পুজো। নিং রাজি হয়ে যায়। সে ঠিক করে যে যাই হোক করে সে নিজের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনবেই। সেই তান্ত্রিকটি পুজো করতে লাগে। পুরো গ্রামের লোক সেই পুজোতে মিলিত হয়, কিন্তু এরপরও নিং এর মেয়ে ফিরে আসে না। তাই তান্ত্রিক নিংকে বলে যে তোমার গুনাহ অনেক বড়, এর কোনো ক্ষমা নেই, তোমার মেয়েকে তুমি কখনো ফিরে পাবে না। নিং এটা শুনে অনেক ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না যে তার কি করা উচিত। এখন নিং এর ঘরে দুজন আত্মা রয়েছে, এক তার মা এবং অপরজন তার স্বামী, আর সেই আত্মারা নিংকে দেখছে। এরপর নিং চেঁচিয়ে বলে যে তোমরা আমাকে মেরে ফেলছো না কেন, আমাকে মেরে ফেলো, আমি আমার মেয়ের কাছে যেতে চাই। বন্ধুরা, এখানেই একটি টুইস্ট আসে। সেই আত্মাগুলো নিংকে মারতে চাইছিল না, বরং তারা নিংকে কিছু বলতে চাইছিল। এরপর নিং সেখানে মালার একটি ক্লিপ পড়ে থাকতে দেখতে পায়। সেই ক্লিপ দেখে নিং ভাবে যে এই ক্লিপ সে আগেও কোথাও একটা দেখেছে। এই ক্লিপটি সে টেটসুয়ার ঘরেও দেখেছে। আর এখন নিং জানতে চাইছিল যে টেটসুয়া আর মালার মধ্যে কানেকশনটা কি। এরপর সে টেটসুয়ার ঘরে যায়। এইসবে টিরটাও অনেক চিন্তিত ছিল, কারণ তার নিং এর জন্য অনেক খারাপ লাগছে। কিন্তু তখনই তার মাথায় কিছু একটা আসে, আর সে টেটসুয়ার ব্যাপারে সার্চ করতে লাগে। তখনই সে অনেক বড় একটি সত্যি জানতে পারে। সে দেখে যে টেটসুয়া নিজের বউ এবং বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু কেউই এটা প্রমাণ করতে পারে না। এই জন্য টেটসুয়া জাপান থেকে এখানে পালিয়ে এসেছে, যাতে তার এই জঘন্য সত্যি কারোর সামনে না আসে। এরপর টিরটা এই সত্যিটা বলার জন্য কাসের কাছে যায়। সেখানে তার কাছে আরো একটি সত্যি ওয়েট করছিল। সে দেখতে পায় কাস, পুলিশ অফিসার আর সেই তান্ত্রিক, এরা তিনজন কিভাবে নিংকে বোকা বানিয়েছে। পুলিশ অফিসার বুঝে গিয়েছিল যে নিং নিজের মেয়ের এই কেস বন্ধ হতে দেবে না। এই জন্য তারা কাসের সাহায্যে টিরটা আর নিংকে তান্ত্রিকের ব্যাপারে বলে, আর তারপর তান্ত্রিকের সাহায্যে নিং এর এই কেস বন্ধ করতে বলা হয়। এটা বলে যে নিং এর মেয়ে মারা গেছে, আর এর জন্য দায় শুধুই নিং। টিরটা এইসব শুনে অনেক চমকে যায়। এখন সে নিংকে সবকিছু বলতে চাইছিল, যে তার মেয়ে এখনো বেঁচে আছে, আর এইসবে হয়তো কাসের হাত আছে। এরপর সে নিং এর ঘরে যায়। নিং তো নিজের ঘরে ছিল না, কিন্তু সেই আত্মাগুলো এখনো নিং এর ঘরে আছে। সে সেই আত্মাগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সেই আত্মাগুলো টিরটাকে বলতে চাইছিল যে নিং টেটসুয়ার ঘরে গেছে এবং সে অনেক বড় বিপদে আছে। এরপর সিন শিফট হয়ে টেটসুয়ার ঘরের সিন দেখানো হয়। নিং টেটসুয়ার সাথে কথা বলছিল। সে বলছিল যে আমার মেয়ে তোমার ঘরেই লাস্টে এসেছিল, তুমি বলো যে শেষে এখানে কি হয়েছিল। এইবার নিং এর কথা শুনে টেটসুয়ার রাগ হতে লাগে, আর এরপর সে নিং এর উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। নিং এর যখন চোখ খোলে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর টেটসুয়া নিংকে সবচেয়ে বড় সত্যিটা বলে। সে বলে যে আমি আমার বউ বাচ্চাকে মেরেছি,
আর আমি তোমাকে বলেছিলাম যে তোমার মেয়ে আমার মেয়ের মতোই দেখতে, এই জন্য তোমার মেয়েকে আমি সবসময় দেখতাম। আর এখন আমি মালাকে মারতে চাই, আমি তাকে এখনো বাঁচিয়ে রেখেছি, কিন্তু তুমি মরার পর আমি মালাকে জাপানে নিয়ে গিয়ে মেরে ফেলবো। নিং বুঝে যায় যে টেটসুয়া একজন সাইকো কিলার। এখন নিং বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। তখনই সেখানে টিরটা চলে আসে। টিরটা নিংকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু টেটসুয়া টিরটাকেও অজ্ঞান করে দেয়। টেটসুয়া ভাবতে থাকে যে সে হয়তো জিতে গেছে। কিন্তু বন্ধুরা, এবারেই এই মুভির সবচেয়ে বড় টুইস্টই আসে। আমরা দেখতে পাই নিং এর মা সেখানে চলে আসে, আর সে নিং এর শরীরে ঢুকে পড়ে। আর এরপর নিং এর মা টেটসুয়াকে তোড়পে তোড়পে মেরে ফেলে। আসলে নিং এর মায়ের এখনো মুক্তি হয়নি, কারণ সে তার মেয়ের সাহায্য করতে চাইছিল। এখন নিং এর মা এবং বর দুজনেই মুক্ত হয়ে যায়। আর এরপর কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, নিং নিজের মেয়েকেও বাঁচিয়ে নিয়েছে। আর এখন টিরটাও অনেক খুশি, কারণ কাজ, পুলিশ অফিসার আর তান্ত্রিক তিনজনই শাস্তি পেয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।